সকালটা আশ্চর্য রকমের শান্ত। রাতভর বৃষ্টির পর আঙিনায় পড়ে থাকা পাতা, ডালপালা, ভিজে দেয়াল, ভেজা মাটির গন্ধে যেন অন্যরকম প্রশান্তি। ঘরের চাল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে এখনও। হেসেল ঘরের চালের ওপর একজোড়া কবুতর কেবলই পাখ মেলে দিয়েছে। রাতভর বৃষ্টির তোলপাড়ে ওদের ছোট্ট ঘর ভিজে যাওয়া ঠেকাতে বিষণ্ণ পলকহীন চোখে চেয়েছিল কিনা। কলপারের দিকটায় সবুজ শ্যাওলা মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে কারো অনাকাঙ্ক্ষিত পা পিছলে পড়ারও দাগ ফুটে আছে। অনামিকা ভোরে ঘুম ভাঙতে দেখল সাদাফ জানালার পাশে বসে আছে। জানালার বাইরে তাকিয়ে আছে অনেকক্ষণ হল। অনামিকা চোখ কচলে ফের ওর দিকে তাকাতেই খেয়াল হল সাদাফের মুখে অদ্ভুত এক নিশ্চুপ ভাব, শান্ত মুখশ্রী, অথচ মুখটা জুড়ে কত শত মায়া। অনামিকা চেয়ে রইল সাদাফের দিকে। পরপর মনে হল এভাবে 1000 বছর চেয়ে থাকলেও লোকটার মুখের মায়া কমবে না, বরং আরও সুপুরুষ মনে হবে। অনামিকা ধীরে ধীরে উঠে দাঁড়াল, ফ্রেশ হয়ে কফি বানিয়ে নিল। কফি বানাতে গিয়ে খেয়াল হল হেসেলের অবস্থা করুণ। খুন্তি, বটি, ছুরি, পাতিল, মশলাদানি সব জিনিসের ওপরই এক প্রস্তর ফ্যাকাশে ছিতি ভাব পড়ে আছে। উনুনের অবস্থা কয়লা দিয়ে মাখামাখি, ছাই উঠানো হয় নাই, তার ওপরেই আবার রান্না চাপানো হয়েছিল, ফলে যা হবার তাই হয়েছে। পুরোটা ঘর ধোঁয়া ধোঁয়া গন্ধে ভরপুর। বৃষ্টির দরুন গন্ধ আরও তিক্ত হয়ে উঠেছে। অনামিকা হাফ ছেড়ে হিটারে কফি বানিয়ে চলে আসলো। সংসার মানেই রান্নাঘরে কাটানো জীবন ভেবে আর এই বাড়ির মানুষের প্রতি করুণা না করাই নয়। উনুনের আঁচে যাবজ্জীবন পুড়ে ছারখার করে আফসোস করার মতো সুখ না থাকলেও জীবন সুন্দর। সংসার তো এমন নয়, এমন হওয়ার কথাও নয়। সংসার তো একে অপরের সহযোগিতার চিত্রায়িত রূপ। সেখানে তো হিংসা, ঘৃণা, প্রতিহিংসা, লোভ থাকার কথা নয়। সংসার মানেই তো সৌহার্দ্যের মিশ্রণে সুন্দরতম শোভন। অনামিকা ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। এমন শোভন এই বাড়িতে আশা করাটা বোকামি ব্যতীত কিছুই না। অনামিকা বিছানায় উঠে বসে, সাদাফের গা ঘেঁষে গায়ে হালকা চাদর টেনে বলল, মুখটা ভার করে আছো, কি নিয়ে চিন্তা করছ? সাদাফ শান্ত চোখে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, ঢাকায় যেতে হবে একদিনের জন্য। তোমার জন্য চিন্তা হচ্ছে, একা থাকতে পারবে? ওরা তো আমার জন্য তোমার প্রতি করুণা করে, ভালো ব্যবহার করে। আমি না থাকলে যে তোমার কি হবে? এই কথায় না চাইতেও অনামিকার বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিন ধরে যার জন্য শূন্যতা ছিল, সেখানে আজ যেন কেউ আলতো করে হাত রাখল। অনামিকার মন প্রাণ ভিজে উঠল সাদাফের চিন্তিত বার্তা শুনে। অনামিকা কতক্ষণ মুখ ফুঁড়ে কথা বলতে পারল না, জড়তায় আটকে গেল। বাইরে তখন সূর্যের প্রথম আলো উঠছে, গাছের পাতায় জমে থাকা জলের ফোঁটা ঝলমল করছে। অনামিকা জানালার পাশে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনতে লাগল। সাদাফের ভাবনা অনামিকাকে আরও ভাবিয়ে তুলল। অনামিকা ভাবল, হয়তো এটাই সংসারের শুরু, মায়া, ভয় আর ভালোবাসার এক নীরব মিশ্রণ। ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখলে লোকে তো বলবেই, বিষিয়ে তিক্ত করে তুলবে। অনামিকার হঠাৎ গত রাতের কথা মনে পড়ল। নীলুফার নীরব চাহনি যেন তক্ষুনি অনামিকাকে গিলে ফেলবে। ভাগ্যিস সাদাফ ছিল। সাদাফ না থাকলে সত্যিই কি হতে পারে ভেবে অনামিকা শিউরে উঠল। সাদাফ এক গাল হেসে অনামিকার কাঁধে হাত রেখে বলল, এত ভেবো না তো, আমি আছি তো তোমার সঙ্গে। নিজেকে কখনো একা ভাববে না, তোমার সাদাফ তোমার সাথেই আছে অনামিকা। অনামিকা মুখ তুলে তাকালো, ওর চোখে তখন শান্ত জল চিকচিক করছে। সাদাফ অবাক হয়ে অনামিকাকে একটু খোঁচা মেরে বলল, রাতেও কি কেউ কি এভাবে কেঁদেছিল যখন তার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়েছিলাম? অনামিকা সরু টলমলে চোখে সাদাফের দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নেয়। সাদাফ ফের অনামিকার বাহুতে ছুঁয়ে দিয়ে বলে, বাহ রে, লজ্জায় লাল টুসটুসে বউ আমার ব্লাশ করছে। অনামিকা আর মেনে নিতে পারে না। রাতের সুখকর মুহূর্ত চোখের সামনে ধরা দিতেই নুইয়ে পড়ে সাদাফের বুকে। সাদাফ সযত্নে বাম হাত বাড়িয়ে আগলে নেয় অনামিকাকে। ডান হাতে ধরে রাখা কফির মগে মুখ ডুবিয়ে দিয়ে মুহূর্ত রঙিন করতে শ্রুতিমধুর গলায় বলে উঠে, আহ, শান্তি। সাদাফের দুষ্টুমিতে অনামিকা সাদাফকে আরও আটসাট করে আঁকড়ে ধরে। সাদাফ সেদিকে খেয়াল করে ঠোঁট টিপে টিপে হাসে। অনামিকাকে জ্বালাতে সাদাফ এক প্রকার সময়টা লুফে নিয়ে বলে, কফি খেয়ে কোনো টেস্ট পাচ্ছি না, কারো গোলাপি ঠোঁটের টেস্ট নেওয়ার পর এই কফি টফি ছাইপাশ লাগছে, ইস কি জঘন্য।
সহ্যসীমা অতিক্রম করায় অনামিকা অনিচ্ছাকৃতভাবে সাদাফের পিঠে নখ ডাবিয়ে দেয়। সাদাফ ব্যথায় কোকিয়ে ওঠে। হুঁশ ফিরলে অনামিকা ভয় পেয়ে সাদাফকে ছেড়ে অপরাধী চোখে ঠোঁট উল্টে তাকিয়ে থাকে। তড়িঘড়ি করে অ্যান্টিসেপটিক নিয়ে এসে সাদাফের পাশে বসে। সাদাফ বাধা দেয়। ঈষৎ হেসে বলে, থাক না কিছু চিহ্ন, আমার লজ্জাবতীর ভালোবাসার সিক্ত হওয়ার চিহ্ন। আমি আমরণ বয়ে বেড়াব। অনামিকা গাল পুলিয়ে নিজের ওপর নিজেই রাগ করে। ইস, কতখানি ছিলে গেছে। অনামিকা মনে মনে নিজেকে ১০১টা গালি দেয়। সাদাফের মুখের দিকে তাকিয়ে থাকে ছলছলে চোখে। সাদাফ কফি শেষ করে অনামিকার কপালে চুমু খেয়ে শান্তির ঢেকুর তুলে ফের বিছানায় গা এলিয়ে দেয়। অনামিকা ওভাবেই অপরাধী মুখে চেয়ে থাকে। সাদাফ ঢাকা চলে যাওয়ার পর সংসার যেন নতুন রূপে অনামিকার ওপর চেপে বসল। সকালে ঘুম থেকে ওঠা মানেই যেন নতুন যুদ্ধ। হেছেল থেকে শুরু করে রান্নাঘরের গন্ধ, ধুলোবালির ভীষণ অশান্তি, সবকিছু একসাথে ক্লান্ত করে তুলল। সাদাফের চলে যাওয়ায় অনামিকার মন অশান্ত করে তুলল। সেখানে আরেকটু চাপ দিতে পরিবারের মানুষগুলোই যথেষ্ট। নীলুপা আঙিনায় হাঁকতে হাঁটতে সজোরে তিরস্কার করতে দ্বিধা করে না। ছোটরাও কপটতার সাথে কথা বলছে। অনামিকা প্রতি মুহূর্তে মুহূর্তে মুখ থুবড়ে পড়েছে। ওই দেখছ, তুমি রান্না ঠিকঠাক করতে পারছ না। আর কতবার বলবো, এই ঘরে আমাদের একদিনের শান্তি নেই। বাড়ির বউ মানে বুঝো তো? পূর্ণ গলা ঝাঁঝিয়ে বলে উঠতেই অনামিকার বুকটা যেন কেঁপে উঠল। সেই গলা ঝাঁঝানো কথায় নীলুপা মুখ বাঁকিয়ে হাসল। কথায় টান দিয়ে বলল, স্বামীর সাথে পীড়িত জোগাচ্ছে, ওসবে কি আর মন আছে? তা আজকে হঠাৎ ওর নাও ঢাকা গেল কেন রে পূর্ণ? নতুন মাইয়া ধরতে? পূর্ণ আর নীলুপা একসাথে ব্যঙ্গাত্মক হাসল। পূর্ণ জোরপূর্বক হাসি থামিয়ে বলল, এই কায়লানিরে সাদাফ ভাই বিয়ে করছে তাই তো অনেক। অনামিকা চুপচাপ মাথা নিচু করে কাজ চালাচ্ছে। পূর্ণ আর নীলুপা খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। অনামিকার রাগ হল ভীষণ। মনের রাগ প্রকাশ পেল দাঁত কিরমির করে চোখের আগুন চাহনিতে। খুন্তির ডাঁটনি শক্ত হাতে ধরে মনে মনে আওড়াল, না, এবার আর সহ্য করব না। এরা পেয়েছে কি? সাদাফ যাওয়ার পর থেকে একের পর এক নিচু কথাবার্তা ছুড়ে দিচ্ছে। একের পর এক পালা বদল করে আসছে আর ঘৃণ্য কথা ছুড়ে অনামিকার মাথা গরম করে দিচ্ছে। অনামিকা থামল। খুন্তি একপাশে রেখে পিড়িতে বসল। মনটা ভীষণ এলোমেলো হলেও নিজেকে শাসিয়ে নিল কয়েক তরফায়। প্রতিদিনের মতো নিয়ম করে এত পদ রান্না না করে 2টো পদেই শেষ দিয়ে অনামিকা গোসল করতে গেল। গোসল শেষে উঠোনে কাপড় মেলতে গিয়ে শৈলীর মুখোমুখি হল অনামিকা। শৈলীর ওপর চোখ পড়তেই অনামিকা এক নজর দেখে চোখ নামিয়ে নিজের কাপড় মেলতে শুরু করল। শৈলী ক্ষুব্ধ হল। হওয়ারই কথা। এ যাবৎকাল অর্থাৎ এই 1 বছরে অনামিকার কাপড় এই উঠোনে মেলে দেওয়া সম্পূর্ণই নিষেধ ছিল। এখনও সেই নিয়মই বহাল আছে। হেছেল ঘরেই ওর কাপড় আধা শুকনো হতো। কখনো ভিজে কাপড়ই ফের গায়ে তুলতে হতো। শৈলীর ক্ষুব্ধ রাগটুকু ইনিয়ে বিনিয়ে অনামিকার ওপর তিরস্কারের ভঙ্গিমায় ছুড়ে দিয়ে বলল, কাপড়টা সাদাফ ভাই দিয়েছে বুঝি? অনামিকা শান্ত গলায় জবাব দিল, হ্যাঁ। অনামিকার গা ছাড়া ভাব দেখে শৈলী আর ভদ্র থাকতে পারল না। জ্বলে উঠল তেলে বেগুলে। আমি আশ্চর্য হচ্ছি তোর ভাবসাব দেখে। উঠোনে কাপড় শুকায় দেওয়ার আস্পর্ধা আসে কথা থেকে? কে দেয় তোকে এত সাহস? আবার কথায় কথায় উত্তর দেওয়াও শিখে গিয়েছিস? অনামিকা ঘাবড়ে গেল শৈলীর বলা ক্ষুব্ধ কথার উপর। হ্যাঁ, নিয়ম ছিল হেসেলে কাপড় শুকা দেওয়ার, কিন্তু সেটা কেবল কাজের মেয়েদের জন্য। অনামিকা কাজের মেয়ে নয়। যেই নিয়ম এই 1 বছর এরা অনামিকার উপর চাপিয়ে দিয়েছিল সেগুলো অন্যায়। অনামিকা আরও ঘাবড়ে গেল শৈলীর কথাবার্তার ধরনের ভর্তুকিতে। আর যাই হোক, এই মেয়ে কখনোই অনামিকার সাথে এরূপ আচরণ করতে পারে না। অনামিকার মন বিষিয়ে উঠল। এই প্রথম অন্যায়কারীর বিরুদ্ধে 2টো কথা গলা থেকে বেরিয়ে আসল। অনামিকা শৈলীর চোখে চোখ রেখে বলল, কথা নিচু গলায় বলবে। ভুলে যাবে না আমি তোমার ভাইয়ের বউ। শিক্ষিত মেয়ে হলে আর সামান্য ম্যানার নিজের মধ্যে থাকলে এরপর আর তুই তুকারি করার সাহস দেখাবে না। আর কি বললে যেন? সাহস, স্পর্ধা? ভুলে যেও না, আবার সাদাফ এই বাড়ির ছেলে, আর আমি ওর বউ। আশা করি এর পরের লাইনগুলো তোমার জানা আছে। শৈলী চরম পর্যায়ের হতবাক হয়ে আছে। ওর চোখে মুখে রা নেই। অনামিকার প্রতি উত্তর এতটাই অবাক হয়েছে যে আর কোনো কথাই মুখ দিয়ে বেরুচ্ছে না।
অনামিকা সেদিকে ফিরেও তাকাল না, বালতি নিয়ে ঘুরে আসলো নিজের ঘরে। বিছানায় বসতেই খেয়াল হলো হাত পা মৃদু কাঁপছে, শরীর মাত্রায় একটু বেশি গরম হয়ে উঠেছে। চোখ বুঝতেই টের পেল চোখ জ্বালা করছে ভীষণ। অনামিকা আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে দেখল একবার, দেখল ঠোঁটের থর থর কাঁপুনি, নাকের ডগায় ফুটে ওঠা দুরু দুরু ভয়, চোখে টলটলে একাকিত্বের নীরব আঘাতের চিহ্ন। অনামিকা ফির চোখ বুঝল। হঠাৎই মনে হলো সাদাফ পাশে দাঁড়িয়ে, সযত্নে চুলে বিলি কেটে দিয়ে বলছে, স্বামীর অপমান মুখ বুঝে সহ্য করতে নেই অনামিকা, তুমি ভুল কিছু করো নাই। সাদাফ মানেই অনামিকা, অনামিকার এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে। অনামিকা তৎক্ষণাৎ চোখ খুলল, সামনে পেছনে সারা ঘর জুড়ে দেখতে পেল শুধু ধোঁয়াশা। অনামিকার চোখ বেয়ে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল ফ্লোরে। অনামিকার মনে হল নিজেকে সঠিক সময় জাহির করতে চাইলে আত্মবিশ্বাস রাখাটা অতীব জরুরি, আর সেই আত্মবিশ্বাস কেবলই সাদাফ। দূরে হোক কিংবা কাছে, সাদাফ তো আছে, সবটা সময় ঢাল হয়ে পাশে আছে, অনামিকার অনবদ্য শক্তি হয়ে। দিন কেটে গেছে, বিকেলের পরন্ত রোদে ঘরগুলো তপ্ত, আরও উত্তপ্ত বাড়ির প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পদক্ষেপ। দুপুরের খাবারে এক তরকারি আর মাছের ডিম ভাজি দেখে হেছেলে চামিচের কড়াকড়ি যুদ্ধ। পূর্ণ তূর্ণ শৈলী রোদু ওদের নাক মুখ কুচকে গলা বাজানো কটাক্ষ করা কথা। ওদের ব্যবহার দেখে অতিষ্ঠ হয়ে উঠোনে কপাল ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শাওনের বাবা। নীলুপা মাত্রই নাক মুখ কুচকে হেছেল থেকে বেরিয়ে মুখের অঙ্গভঙ্গি বাংলার 5 করে বললেন, সে কি রান্নার এই ছিরি? ভদ্র মহিলা স্বামী এবার নিজের মধ্যকার রাগকে কন্ট্রোল করতে পারলেন না, ধমকে উঠলেন সজোরে। সেই ধমকের জন্য হেছেল ঘর শান্ত হল, এতটাই শান্ত হল যেন সেখানে কিছুই হয় নাই। নীলুপা কিঞ্চিত তটস্থ হলেন, উনার স্বামী গম্ভীর হয়ে বললেন, রান্না তো হয়েছে নাকি হয় নাই? 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, খাবার কি ভেবে? প্রতিদিন তো ওই 2 পদ দিয়েই খাওয়া হয়, বাকি খাবার নষ্ট করে পুকুরে নয় তো ডোবায় গিয়ে ফেলে আসতে হয়, তাহলে এত কিসের চিল্লাপাল্লা? অনামিকা সেদিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ফিচলে হাসল। মাত্রই বেরিয়েছিল খাবার খাবার জন্য, আর এমন কিছু চোখের সামনে পড়ে গেল। নীলুপা তার স্বামীকে নিয়ে আড্ডা ঘরে চলে গেলেন, সেখানেই বধায় খাবার খাবেন। অনামিকা ধীর পায়ে হেঁটে হেছেলে ঢুকল। সেখানে আগে থেকেই পূর্ণ শৈলীরা অনামিকাকে নিয়ে ফিসফিস আলাপ আলোচনা করছে। অনামিকা সেদিকে ফিরেও তাকাল না, নিজের মতো ভাত বেড়ে চলে আসলো নিজের ঘরে। ভাত খেতে গিয়ে অনামিকার গলায় আটকাল। এই কত দিনে কি অভ্যাসটাই না হয়েছে, সাদাফের হাতে ভাত মেখে খেয়ে খেয়ে এখন নিজের হাতের ভাত গলায় আটকে যাচ্ছে। এই মুহূর্তে অনামিকা মুখ ভার করল না। সাদাফ ভাতের লোকমা মুখে পুড়ে দিয়ে অনামিকার চোখ ছলছলে হওয়া দেখে চোখ রাঙিয়ে বলতো, ভাত খেতে গিয়ে মন মুখ ষষ্ঠ ইন্দ্রিয়ের কিছুই তুমুল বিরোধে নিতে নেই। অনামিকা মৃদু কাপা হাতে গ্লাস ভর্তি জল খেয়ে নিল, তবুয়া মনে হল গলায় আটকে থাকা ভাতের দানা গলা থেকে সরল না। অশান্ত মন প্রশ্ন করে বসল, ওরা কি সাদাফকে চাইছে? সাদাফের যত্নে মাখা ভালোবাসা তীব্রতরভাবে চাইছে। রাতের তখন দ্বীপ্রহর, নিঝুম রাত্রি, নিঝুম পরিবেশ, কোথাও কাকপক্ষীর সজাগ থাকার চিহ্ন নেই। জেগে আছে শুধু তারারা, চাঁদের আলোও ফিকে হয়ে আসছে এখন। হঠাৎ মৃদু মন্দ বাতাস বইছে। এই রাতে প্রহর শেষের দিকে যাওয়ার পথে হলেও ঘুম নেই অনামিকার চোখে, মনে অশান্তির আবহ তৈরি হচ্ছে। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমছে ক্ষণে ক্ষণেই। হঠাৎ হৃদয় এত কেন পোড়াচ্ছে তার ব্যাখ্যা নেই। সবকিছুরই সুনিপুণ ব্যাখ্যা না থাকলেও চলে হয়তো, কিছু কথা অন্তরালেই অবস্থান করলে মানানসই। অনামিকা খোলা জানালার বাইরে ছলছলে দৃষ্টি মেলে তাকাল। ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে কেউ পরপর অনামিকাকে ডাকল। অনামিকা চমকে উঠল, মনের ভুল ভেবে বসল একবার। কিন্তু সন্ধিহান মস্তিষ্ক সজাগ রয়ে গেল দরজার বাইরে, সন্দেহের দোরগোড়ায়। ওখানে আর কোনো শব্দ নেই, কারো উপস্থিতির চিহ্ন নেই, তবুও মনে হলো ওখানে এখনও কেউ দাঁড়িয়ে আছে। অনামিকা সেদিন রাতের কথা ভেবে দরজা খোলার সাহস করল না, নয়তো সন্ধে দূর করতে অনামিকা দরজার ছিটকিনি তুলে দিত একবার। ওই রাতে নীলুফার সাথে তার আম্মাও ছিলেন। অনামিকার হাত শক্ত করে বেঁধে ধরেছিলেন সেই ব্যক্তি। হঠাৎ তার আগমন অনাকাঙ্ক্ষিত, কিন্তু সেদিন রাতের পর ওনাকে আর চোখের সামনে দেখে নাই অনামিকা। কেনই এসেছিলেন, কেনই বা চলে গেলেন, এইটুকু মিলাতে গিয়ে অনামিকা হিমশিম খায়।
সাদাফের শূন্যতা যেমন অনামিকার চোখে মুখে বিষাদ ছড়িয়ে চোখে জল টইটুম্বুর করে ফেলেছিল, ঠিক সেই মুহূর্তেই সেই বিষাদ দূরে সরে অনামিকার চোখ মুখে একের পর এক প্রশ্নের উঁকি দিচ্ছিল। সন্দেহের তীব্রতায় অনামিকার ঘুমহীন চোখে ঘুমের লেশা মাত্র উধাও হয়ে গেল। অনামিকা জানালার পাল্লা লাগিয়ে বিছানায় হেলান দিয়ে পিঠ লাগিয়ে বসল। দরজার ফাঁকে চেয়ে রইল অনিমেষ। অনামিকা ভ্রু কুঁচকে খেয়াল করল ওখানে টিমটিমে আলো দরজার ফাঁক দিয়ে এসে পড়ছে অন্ধকার রুমে। হঠাৎই শান্ত চেনা পরিচিত গলায় কেউ ডেকে উঠল, অনামিকা, ঘুমিয়েছ? অনামিকার সেই গলার আওয়াজ চিনতে একটু অসুবিধা হল না। এই যে সাদাফ, অনামিকার সাদাফ। অনামিকা হুলস্থল পায়ে দৌড়ে গিয়ে দরজার ছিটকিনি তুলে দিল। সাদাফ অপ্রস্তুত গলায় বলল, এখনো ঘুমাও নাই? অনামিকা ভীষণ আবেগী হয়ে পড়ল। হঠাৎই ভিজে উঠল ওর গলা। অনামিকা ধীরে আওড়াল, তোমাকে ভীষণ ভীষণ রকমের মনে পড়ছিল। চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হচ্ছিল না। সংসারের কর্তা না থাকলে কি কর্তি শান্তিতে ঘুমাতে পারে? সাদাফ চুপটি করে ফোনের আলোয় অনামিকার মুখশ্রী দেখল। দরজার ছিটকিনি তুলে অনামিকাকে জড়িয়ে নিল বুকে। সে রাতে সাদাফ আর কোনো প্রশ্ন তুলল না। লালচে আলোয় পরিবেশ ভোরের জান দিলে সাদাফ উঠে বসল। জানালার ফাঁকে সূর্যের এক চিলতে রোদ এসে পড়ছে বিছানার ওপর। ধূসর ফ্যাকাশে চাদরখানা ধুলো রৌদ্র মায়ে নতুনত্ব ফুটিয়ে তুলছে। অনামিকার পায়ের আঁচড় লেগে সেখানে ঢেউ সদৃশ ভাঁজ পড়েছে। সাদাফ সেদিকে চেয়ে রইল কতক্ষণ। হঠাৎই মনে হল জীবনের ছন্দপতন সেখানে বিচরণ করছে। সাদাফ চিন্তিত মুখে ফিরে তাকাল অনামিকার দিকে। পরিপাটি হয়ে শুয়ে আছে। চোখের পাতায় বিষণ্ণ মায়া, ঠোঁটে রাশভারী মোলায়ম উপাখ্যান, চুলগুলো ভীষণ আদুরে। সাদাফের কপালের ভাঁজ নিমেষেই তলিয়ে গেল। অনামিকার চুলে বিলি কেটে কপাল জুড়ে কয়েকবার চুম্বন এঁকে দিল। উষ্ণ নরম স্পর্শ পেয়ে অনামিকার ঘুমের গভীরতা খানিক কমে এলো। সেকেন্ডের মাঝে চোখ জোড়া পিটপিট করে তাকাল। সাদাফ তখন অনামিকার চোখের দিকে চেয়ে আছে। ঘুম ভাঙতে অনামিকা সরাসরি সাদাফের দিকে তাকাতেই সাদাফ ক্রূর হাসল। অনামিকা সেই হাসির লেশা মাত্র বুথে উঠল না, তাই চেয়ে রইল ভ্রু কুচকে। সাদাফ গাঢ় গলায় বলল, ঘুমন্ত অনামিকার মুখশ্রী দেখার থেকে ওকে জাগিয়ে তোলার মধ্যে কি যে শান্তি, আহ! ঘুম ভেঙে জাগিয়ে তোলার দায়ে অবশ্যই ঘুমন্ত ব্যক্তির রাগান্বিত হওয়ার কথা। বিরক্তিতে গলা ঝাঁঝিয়ে কষে দুটো কথা ছুঁড়ে দেওয়ার কথা, কিংবা উগ্র মেজাজে ওপর মানুষের দিকে তাকিয়ে থাকবার কথা। কিন্তু অনামিকা বিরক্ত বোধ করল না, একটু রাগান্বিত স্বরে আওয়াজও করল না। বরং সাদাফকে ক্ষীণ সময়ের জন্য আশ্চর্য করে দিয়ে বলল, ঘুমের থেকে বরং তোমার সাথে বেশ কিছু সময় উপভোগ করা যাবে, যা আমার জন্য কল্পনাতীত সুখের ভেলার মতো। তোমাকে দু চোখ জড়িয়ে দেখার মতো শান্তি আর কোথায় পাবো বলো? উঠোন থেকে জটলা পাকানোর মতো শোরগোল ভেসে আসতেই সাদাফ স্তম্ভিত ফিরে পায়। অনামিকা উঠে বসে চোখ কোচলে দরজার সিটকিনি তুলে উঁকি দিতেই চমকে উঠে খানিক। নীলুফার আম্মা এসেছেন। কোনো কারণবশত উঁচু গলায় কথা বলছেন। ফরিদা চোখ নামিয়ে আছেন। শৈলী ওরা নেই, ঘুম থেকে নাই হয়তো। নীলুফার উপস্থিতিও নেই। অনামিকা দরজা ফির চাপিয়ে দিয়ে সাদাফের পাশে এসে বসল। অনামিকার বিচলিত চাহনি দেখে সাদাফ আগ্রহ নিয়ে অনামিকার হাত ধরে চোখে চোখ রাখতেই অনামিকা ঈষৎ কেঁপে উঠল। অনামিকা ঘাবড়ে যাওয়া গলায় বলল, নীলুফার আম্মা এসেছেন। সাদাফ শুধু বাধা দেওয়ার পরিক্রমায় বলল, বাইরে যেও না, আসো, বুকে আসো, দেখা যাক কতক্ষণ। রয়সয়ে আবেশ মিশিয়ে নীলুফার আম্মা এক প্রস্তর তুলকালাম কাহিনী রটালেন বটে। কাহিনীর ভিত মজবুত করতে লোকও জোগাড় করে চুন থেকে পান বানানো অবধি একদম শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছেন। অনামিকার চরিত্রে দাগ না লাগালে সাদাফ থেকে অনামিকাকে আলাদা করার আর কোনো মোক্ষম উপায় নেই। যেই বুঝ তার মাথায় জেগেছে তাকেই বাস্তবে রূপ দিতে এই আয়োজন। তবে সেই কাহিনীর অবশেষ হয় সাদাফ সামনে গেলেই। নীলুফার আম্মা যাদের ধরে নিয়ে এসেছেন তারা সাদাফের চেনা পরিচিত মুখ। সাদাফের সামনে তারই স্ত্রী নিয়ে বিরূপ মন্তব্য করার সাহস তাদের কোনো কালেই হবে না। এতদ্বারা না জেনে এসে কি যে ভুল করে ফেলেছে ছেলেপেলেগুলো, তাই নাকুচি করে সাদাফের সামনে পেশ করে মাথা নুইয়ে এক প্রকার বাড়ি থেকে দৌড়ে পালাল। অনামিকা বারান্দার এক প্রান্তে চুপচাপ দাঁড়িয়ে আছে। সেদিকে বারবার তেড়ে যাচ্ছে নীলুফার আম্মা। কথায় কথায় বকাবাজ্য করে নিচে নামাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন ভোর সকালে তুলকালাম অবস্থা বেগতিক রূপ দেখে একে একে সবার ঘুম ছুটে গেলে সবাই বেরিয়ে আসে উঠোনে। সাদাব সিঁড়ির একপাশে শান্ত হয়ে বসে। আজ পরিস্থিতি যেমনই হোক, এর শেষ দেখে ছাড়বে সাদাব। কিসের জন্য, কিসের ভিত্তিতে এমন জঘন্য ব্যবহার, মিথ্যাচার আসে, সেগুলোর উৎপত্তি কোথায় তার চিহ্ন নিশ্চিহ্ন করতেই সাদাব সবার কথায় মনোযোগী হয়। ফরিদা সরাসরি অনামিকার উদ্দেশ্যে ঝাঁঝালো গলায় কিছু বলতে গিয়েও সাদাফেলে ওপর চোখ পড়তেই তিনি থতমত খেয়ে থেমে যান। ভ্রু কুচকে অবাক চোখে তাকিয়ে ভাবেন, সাদাব কখন এলো? শৈলীর বাবা বেরিয়ে এলো উঠোনে। কপালে সূক্ষ্ম ধাঁচ পড়ে আছে তার। চোখের চাহনিও বেশ সুবিধার নয়। সাত সকালে এহেন চিল্লাপাল্লা মাথা ভারী করে তুলছে। উনি আরও অল্পতেই রেগে যাওয়া মানুষ কিনা। নীলুফার আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় ধমকের সুরে বলে উঠলেন, সাত সকালে চেঁচাচ্ছেন কেন? নীলুফার আম্মা দমলেন, কিন্তু থেমে গেলেন না। এই চরিত্রহীনা মেয়ের জন্য তোমার বাড়ি কলঙ্ক নিয়ে ঘুরছে, সেই দিশা ধ্যান জ্ঞান কি তোমার নেই? ধমক তো ওকে দেওয়া উচিত, আমার ওপর চোখ না তুলে। বাড়ির ছোটরা এমন পরিস্থিতির সম্মুখীন কখনো হয় নাই। অনামিকাকে কেউ কখনো সাদাব ভাইয়ের সামনে অপমান অপদস্থ করার সাহস করে নাই। আজ হঠাৎ এমনভাবে অপমান করা হচ্ছে, তাও সাদাব ভাই চুপচাপ শান্ত হয়ে বসে আছে। এসব দেখেই ওদের বিস্ময় চোখ ছানা বড়া। অনামিকা ভীত চোখে ঘক গিলল। নীলুফার আম্মা 2 কদম এগিয়ে গেলেন। অনামিকার হাত ধরে কিছু বলতে যাবেন, তক্ষুনি সাদাব গর্জে উঠল। সাবধান, যা বলছেন মুখেই বলুন, ওর শরীরে ধরার বিন্দুমাত্র সাহস দেখাবেন না। নীলুফার আম্মা তেজি গলায় বলে উঠল, 100 বার ধরব, ধরে গাড় ধাক্কা দিয়ে বের করে দিব, চোখ রাঙাও কেনে? নীলুফার আম্মার সামনে দাঁড়িয়ে সাদাব শান্ত চোখে গেটের দিকে ইশারা করে বলল, বের হন, এক্ষুনি বেরিয়ে যান আপনি। সাদাব এমন কথা বলতে পারে ভেবেই নীলুফা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। শৈলীর বাবা এগিয়ে এসে বলল, কাকে বেরিয়ে যেতে বলছিস? তুই বের হ। আমার শাশুড়ি এই বাড়িতেই থাকবে, আমরা থাকব এই বাড়িতে। তোর হয়তো অজানাই আছে, এই বাড়ির দলিল আমার হাতেই আছে। বাছা মাছের মতো লাফালাফি করিস না, যা বেরিয়ে যা। সাদাব ফিচলে হাসল। নিজের চাচার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, বেরিয়ে তো যাবই চাচ্চু, সেই জন্যই তো এই সব সম্পত্তি আমি সরকারের হাতে হস্তান্তর করেছি চাচ্চু। পল্টিবাজ হয়ে আমাকে গুয়ে গোবরে নাকানি চুবানি খাওয়াতে উঠে পড়ে লেগেছিলে। এবার নিজের রক্ষা নিজে করো, আমি না হয় বের হয়েই যাচ্ছি। তোমার মাথা গোজার ঠাঁই হয় কি না, সরকার তো আর ছেড়ে দিয়ে বলবে না, আরে হ্যাঁ, আপনি তো আমার চাচা লাগেন, থাকেন, এই বাড়িতেই থাকেন। তুমি ভেবেছিলে যুগ বদলায় নাই, ভাইয়ের সম্পত্তি দখল নিয়ে নিবে। যুগ বদলে গিয়েছে, এতটাও সোজা নয়। 1 মাস ধরে দলিলের পিছনে চুপি চুপি ছুটছ, আর ভেবেছ আমি কিছুই টের পাব না। আশ্চর্য চাচা তুমি। থাক, এত কথা নাই বলে। গতকাল ঢাকা গিয়েছিলাম স্ট্যাম্প আর যাবতীয় কাজ শেষ করতেই। বড়জোর 7 দিন এই বাড়িতে থাকতে পারবে, থাকো। সাদাব কথা শেষ করতেই শৈলীর বাবা খানিক চমকান। প্রকৃতপক্ষেই দলিল ওনার নামে কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না। 1 মাস কম খাটনি যায় নাই এর পিছে, আর আজ কি শুনছে এই সব? শৈলীর বাবা নরম হয়, গলার স্বর পাল্টে যায়। সাদাবকে বাবা ডেকে সম্বোধন করে বলেন, আরে হ্যাঁ, কি থেকে কি বলছিস? আমি তো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তোকে বললাম বেরিয়ে যেতে, আর তুই কি ভেবে নিয়েছিস? আর কি সব যাতা বলছিস? এসব কি আদৌ সত্যি হতে পারে? নীলুফা ফেচ করে কেঁদে দিয়ে বলল, আরে তুমি ওকে আদর আপ্যায়ন করে কথা কেন বলছো? ওকে বেরিয়ে যেতে বলো। কত বড় কলিজা, ও আমার মাকে বেরিয়ে যেতে গ্যাট দেখায়। শৈলীর বাবার রাগ হয়। এমনিতেই পরিস্থিতি হাতের নাগালে বাইরে, তার ওপর এই ভঙ্গি দেখে এই প্রথম তিনি নীলুফার গায়ে হাত তোলেন। সজোরে চড় মেরে বলে, চুপ কর, এত কথা কিসের, একদম চুপ। নীলুফা ভয় পায় না। মায়ের অপদস্থ হওয়া, এরপর সবার সামনে নিজের স্বামীর মুখে ছোট হওয়ার কথা শুনে অপমানে ভেতরের রাগ ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। নিজের স্বামীকে পাল্টা আক্রমণ করে বসে। এমন চিত্র মেনে নিতে পারে না শৈলী, রদু ওর ভাই। বাবাকে ছাড়িয়ে আনে নীলুফার থেকে, তবুও নীলুফা বিরামহীনভাবে বকতে থাকে। পশ্চিম প্রান্তরে তখন সূর্য হেলে পড়েছে। দিনের আলো ফিকে হয়ে ধূসর ফ্যাকাশে বর্ণ ধারণ করছে চারপাশ। দিন এনে দিন খাই এমন লোকদের বাড়ি ফেরার প্রস্তুতি চোখে পড়বার মতো। কত লোক আবার ছুটছে রাতের আধারে টাকা কামিয়ে সংসারের সুপারম্যান হতে। ঝালমুড়ি, ফুচকা, পিঠা, স্ট্রিট ফুড, পকোড়া নিয়ে ফুটপাথে আসন পেতে সাজিয়ে বসছে তারা।
অন্যদিকে রিকশা, সিএনজি, টোটো, ট্রাকের এক গাদা উপচে পড়া জ্যাম। গাড়ির সম্মুখ চাকার মাথা এড়িয়েও রাস্তার ওপারে যাওয়া দুষ্কর হয়ে উঠেছে। অনামিকার বাহু শক্ত করে ধরে সাদাব বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে রাস্তার মাঝপথেই দাঁড়াল। এখন এমন অবস্থা যে না সামনে আগানো যাচ্ছে আর না পিছনে ফিরে যাওয়া যাচ্ছে। সাদাব গলা খাকারি দিয়ে রাগত স্বরে ড্রাইভারের দিকে তাকিয়ে বলল, পারিস তো সামনের গাড়ির ওপর দিয়ে উঠে যা, শালা বেআকুব। সিএনজি ড্রাইভার আহাম্মক বনে তাকিয়ে রইল। এমন ভদ্র দেখতে ব্যক্তির মুখ থেকে এমন শব্দ হয়তো তিনি কস্মিনকালেও আশা করেন নাই। তবুও নিজের কার্যকলাপের জন্য যে কেউই এমন বাণী বয়ান করবে ভেবেই সাদাবকে আর পাল্টা কিছু না বলে ড্রাইভার চুপ থেকে সামনের চাকা কিঞ্চিত বেঁকে দিয়ে পথচারীদের পারাপারের জায়গা করে দিল। অনামিকার ওসবে খেয়াল নেই। সকাল থেকেই পরপর কয়েকবার বিস্ময়ে ওর ছোট্ট মাথা গোলক ধাঁধাই পড়ে গিয়েছে। হুটহাট বলা নেই কওয়া নেই সাদাফের বাড়ি থেকে চলে আসা। কোথায় যাচ্ছে, কোথায় বা নিয়ে যাচ্ছে সেদিকেও ওর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। স্বামীর এমন আচরণ ব্যবহারের সাথে অনামিকা মোটেও পরিচিত নয়। ভেবেই বারবার বোরখার আড়ালে হতবিহ্বল চোখে সাদাফের পানে তাকাচ্ছে। সাদাব সেদিকে খেয়াল করছে না, বরং সাবধানে অনামিকাকে ধরে আছে। খেয়ালে খেয়ালে আগলে কোথাও হন্তদন্ত পায়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকবার গাড়ি পাল্টানো হয়েছে। কতগুলো স্ট্যান্ড পাড়ি দেওয়া হয়েছে, ওসব অনামিকা চেনে না। সাদাব পরিচিত। ৭ নয়রা হোটেল। ফুটপাথ দিয়ে হাঁটতে গিয়ে হোটেলের কোনো এক সুস্বাদু খাবারের সুগন্ধি এসে লাগে পেটে। সুগন্ধি এসে নাকে লাগবার কথা, অবশ্যই তাই। কিন্তু সাদাব অনামিকাকে জোরপূর্বক সুগন্ধি পেটেই এসে লেগেছে বিশ্বাস করিয়ে চেয়ারে বসিয়ে দিল। বেচারি অনামিকা মনে মনে মন কষেও সাদাফের এমন উদ্ভট কথা মেনে নিতে নারাজ। সাদাব খিচুড়ি, হাঁসের মাংস, সাথে ডাউল, শুটকি ভর্তা অর্ডার করে হাত ধুয়ে এসে বসতেই টেবিল সাজিয়ে খাবার চলে আসলো। অনামিকা চঞ্চল চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমার কিন্তু খাবারের বাসনা এসে নাকেই লাগছে। সাদাব অপ্রস্তুত হাসল, মিয়ে যাওয়া হাসি। ক্ষুধার পেটে ওসব ভুল ভরতে নেই বউ, কথা এমনিতেই আউড়িয়ে যায়। সাদাব থেমে গিয়ে এক প্লেট খিচুড়ি অনামিকার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে দিয়ে পরে বিচার করো। কি একটা বলেছি তাই ধরে নিয়ে বসে আছো, নাও খাও। অনামিকা সাদাফের দিকে তাকিয়ে ফিক করে হেসে উঠল। সাদাব লজ্জা পাওয়ার ভঙ্গিমায় লোকমা মুখে পুরতেই অনামিকা বলে উঠল, মজা বুঝি। সাদাব কথা বলতে গিয়েও ইশারায় বুঝালো, খুব তাড়াতাড়ি শুরু করো। সারাদিনের তোড়জোড় ভুলে অনামিকাও হাত ধুয়ে খাবার খেতে বসল। কিন্তু সারাদিনের তোড়জোড় শেষেও যেন আরও বিস্তর তোড়জোড় রয়ে গিয়েছে ফেলা আসা বাড়িতে, যেখানে টাইম টু টাইম খাবার অভ্যাস থাকলেও আজ সারাদিন হেসেলে রান্না বসে নাই। কারো গোসলের পানি গরম করা হয় নাই, কেউ বা গোসলের কথা ভুলেই বসেছে। যাদের পিছনে লেগে সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার রঙিন স্বপ্নে মেতে উঠেছিল, তারাই আজ পথে বসিয়ে দিয়ে অযোগ্য মানুষদের যোগ্য অবস্থান বুঝিয়ে দিয়ে গেল। পাড়া প্রতিবেশীরাই নাক সিটকে বলে বেড়াচ্ছে, কি গো অমুক, তোমরা যারে কালি কইয়া নিচু কর্তা, তার জামাই না তোমগোর মুখে চুন কালি মাইখা দিয়া গেল। এত বড়াই মাটির সাথে না মিশা গেল। আর সবার জ্যানত্যানো হলেও নীলুফার সে হয়েছে মস্ত জ্বালা। পাশের বাড়ি যার সাথে প্রায়ই নীলুফার খুঁতখুঁতে ঝগড়া লেগেই থাকত, সেও কোমরে গামছা বেঁধে সুযোগ বুঝে ঝেড়ে যাচ্ছে। নীলুফার আম্মারও নাকানি চুবানি অবস্থা। কুবুদ্ধি এটে প্রয়োগ করে এখন নিজের ভিটেতেই সব নিয়ে জায়গা দিতে হয় কিনা সেই চিন্তায় মাথায় হাত। ফরিদা তো বলেই দিয়েছেন, যা করেছ এর শাস্তি তোমাকে মেনে নিতেই হবে। আমাদের সবার মাথা গোজার ঠায়ও তোমাকেই দিতে হবে, সে তুমি যেভাবে পারো। শৈলীর বাবা প্রেশার উঠে গিয়ে অবস্থা বেগতিক হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি আছেন। শৈলী, রদু, ওদের ভাই শাওন ওখানেই আছে ওদের বাবার সাথে। তুর্না আর পূর্ণা নিজেদের জমানো ডিপিএস আর শহরের ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে টিউশনি খুঁজে নিয়ে নিজেদের চালিয়ে নিবে ভেবে অসুস্থ বাবাকে নিয়ে আগামীকাল বাড়ি ছাড়বে ঠিক করেছে। আজই বেরিয়ে যেত, কিন্তু এই বিকেলে বাড়ি ছাড়া সম্ভব ছিল না। যেতে যেতে রাত হবে। বাড়ি ভাড়া পাওয়ারও প্যারাদায়ক একটা ব্যাপার আছে। আর শহরের পথে তাও দুটো মেয়ে মানুষ, বাবা তো অসুস্থই। ফরিদা অবশ্য এসব শুনে মাথা ঘামান নাই, নিজের অবস্থারই ঠিক নাই। আরও ওরা তো বাড়তি ঝামেলাই। তার চেয়ে ওরা যেভাবে চলতে পারে চলুক।
যখন এমন কথা উঠল যে তুর্না আর পূর্ণা কই থাকবে, তখন ফরিদার গলা জড়সড় হয়ে এলো। মুখ দিয়ে যেন আস্থাপূর্ণ কোনো কথা বেরোচ্ছিলই না, উপরন্তু আরও ভয় পাচ্ছিলেন। তিনি অদূরে তাকিয়ে বললেন, ওসব আমি কিভাবে বলবো? এখন কি এসব প্রশ্ন করার সময়? তুর্না আর পূর্ণা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ইশারায় বলে, দেখ, বলেছিলাম না, কখনো এমন দিন হঠাৎ আমাদের সামনে এলে পরিচিত মুখগুলোর অপরিচিত রূপ বেরিয়ে আসবে। ভাগ্যিস অযথা খরচ না করে ডিপিএসটা করে রেখেছিলাম। গ্রামের অশ্বত্থ গাছের ছায়ার পাশে একে বেঁকে চলে যাওয়া রাস্তার মতো এত বড় শহরের অলিগলি হয় না। দৌড়ে বেড়ানোর মতো উঠোন জুড়িয়ে একটা বাড়ির মতো জুইকানন শহরের স্পর্শে আসলে পাওয়া যায় না। কিন্তু শহরেও প্রতিনিয়ত সুখের খোঁজ চলে। শান্তি বয়ে মানুষ ঘুমায়, কাক পুতুলে সংসার হয়, দিব্যি হেসে উঠে সকাল। কখনো সন্ধ্যায় লাল নীল সোডিয়াম আলোর নিচে দাঁড়িয়ে চায়ের কাপে উজ্জীবিত হয় হাস্যোজ্জ্বল প্রাণবন্ত মুখ। কখনো মালিকের অনুমতি ছাড়াই চুপি চুপি রাতভর ছাদে গল্প করে কাটিয়ে দেওয়ার মতো অদম্য সাহসিকতা। বেলকনিতে শখ পুষে রাখার মতো মনের কোণে উদয় হওয়া অতি কাল্পনিক ইচ্ছারা। কখনো ছুটির দিনে ঘুরে বেড়াবার মতো তীব্র অসুখ জেদি হয়ে মাথা চাড়া দেয়। শহর জুড়ে হেঁটে ফেরার পথে চোখে পড়া পছন্দের কোনো স্বল্পদামি স্বর্ণ কেনার বায়না। কখনো ঘরে ফিরে আজ রান্না করব না ভেবেও কয়েক পদ রান্না সেরে ফেলা। কাজবাজ শেষে ক্লান্তি শরীরে শিরশিরে অনুভূতি হলেও নিজেকে অপরূপা ভাবানোর জন্য হলেও একটুখানি নতুন কাপড় পরে নিজেকে লাল রঙে রাঙানো। এই যে এইটুকুন ইচ্ছারা না চাইতে পূর্ণতা পেয়ে বসে, একেই মূলত সংসার বলে। সেখানে যদি একজন মানুষ অপর মানুষকে বোঝার, তার মাঝেই সুখ খুঁজে নেওয়ার শক্তি রাখে, তাকেই তো সুখী সংসারের চিত্র হিসেবে বিবেচনা করা হয়। অনামিকার নতুন বাসায় নিজের হাতে নিজের পছন্দে গুছিয়ে তুলে নিজের মনের মাধুরী মিশিয়ে ঘরটাকে সাজানোর যে সুখ সাদাফ দিয়েছে, তাতেই অনামিকা সুখের জলে ডুবে টইটুম্বুর। এইটুকুন শান্তি তো সম্পত্তিতে নেই, লাখ টাকার ভাজে নেই, একত্র পরিবারে কটু কথা মুখ বুজে সহ্য করার মাঝেও নেই। সাদাফ বিদেশের মাটিতে আর ফিরবে না ভেবেই শহরের এক সুনামধন্য কোম্পানিতে জয়েন করেছে। ও তো টাকা পয়সার দরকার কই, যদি কপালে সুখে না জোটে, যদি ক্ষণে ক্ষণে আহ্লাদি হয়ে উঠা নাই যায়। অনামিকা রাতের রান্না আজ শেষ করল সন্ধ্যার আগেই। 7টা বাজতেই সাদাফ বাসায় ফিরবে, তারপর গোসল নিবে, তারপর করবে বায়না। প্রতিদিনের বায়না ভিন্ন। কোনো দিন অনামিকার শাড়ি পরে সাদাফের সামনে হেঁটে বেড়ানোর বায়না, আবার কোনো দিন রাতের বেলায় রিকশায় ঘুরে বেড়ানোর বায়না। এসবের চক্করে রাতের রান্নাটাই করা হয়ে ওঠে না। বেচারি সাদাফের সারাদিন অফিস শেষ করে ক্লান্ত শরীরে বাইরের খাবার খেয়েই ঘুমাতে যেতে হয়। রাতে রান্না করাও যেন অনামিকার বারণ। একটু স্বামীর সেবা না করলেই যেন সাদাফের চোখ মুঠে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অফিসের একরোখা কাজ শেষে বাসায় ফিরে কই বিন্দাস সময় কাটানোর চিন্তাভাবনা সাদাফের অক্ষিপটে ভেসে ওঠে। তার প্রতিফলন বাসার ভিতরে অনামিকার মাঝে না থাকলেই যেন সাদাফের মনে হয় আজকের দিনটাই বৃথা। অনিচ্ছাকৃতভাবে জেদ চেপে বসে সাদাফের মাথায়। অনামিকার ওপর সেই জেদ চাপিয়ে দিয়ে ক্ষান্ত হয়। সাদাফ বাসায় ফিরল 7টার পর। অনামিকা তখন সমস্ত কাজ গুছিয়ে সাদাফের অপেক্ষায় বসে আছে। অনামিকা সাদাফের হাত থেকে ব্যাগপত্র এগিয়ে নিয়ে এলো। সাদাফ ফ্রেশ হয়ে বাইরে আসতেই অনামিকা আর্জি করল, চলুন কোথাও ঘুরে আসি। সাদাফ এহেন কথায় বিস্ময় চোখ বড় বড় করে তাকায়। অনামিকা ঘাবড়ায় না, মুচকি মুচকি হাসে। সাদাফ এক হাতে টাওয়েল হ্যাঙ্গারে রেখে অন্য হাতে শার্ট নিয়ে পড়তে পড়তে বলে, ভীষণ সংসারী হয়ে উঠছ। অনামিকা কিছু বলতে গিয়েও থামে, কথা গুছিয়ে নিয়ে বলে, ঠিক যেমন তুমি প্রতিনিয়ত আমাকে নিয়ম করে গুছিয়ে দাও, নিয়ম করে মনটাকে ফুরফুরে করে তোলো, অনুভব করতে দাও না বিষণ্ণতা। তাহলে বলো আমি কি করে সেই নিয়ম ভেঙে দিই। সাদাফ এক ফালি হাসল। অনামিকার হাত জোড়া আঁকড়ে ধরল শক্ত করে, কপালে উষ্ণ চুম্বন দিয়ে জড়িয়ে নিল বুকে। তারপর অনামিকার কানের কাছে শিরশিরে কণ্ঠে বলল, প্রতিদিন নিয়মে চলতে হবে এমন কোনো কথাও নেই অনামিকা, মাঝে মাঝে অনিয়ম করো, আমার অনিয়ম পছন্দ। সাদাফ অনামিকার চুলগুলো এলোমেলো করে দিয়ে ফির ঝিম ধরা গলায় বলল, ভীষণ রকমের অনিয়ম। সাদাফ ঠিক কতক্ষণ পর অনামিকার থেকে ছিটকে পড়ার ভঙ্গিমায় দূরে সরে দাঁড়াল।
এমন ভাব যেন অনামিকা অপরিচিত কেউ। হঠাৎ বাঘ বিতণ্ডায় পড়ে শরীরের সাথে ছোঁয়া লেগে গিয়েছিল। অনামিকা এহেন দৃশ্যে কপাল কুঁচকে রইল। সাদাফ গলা খাকারি দিয়ে বলল, চলো আজ বিরিয়ানি পাকাই। অনামিকা অজান্তেই কল্পনায় হুমড়ি খেয়ে পড়ল। হেঁচকি উঠে গেলে কোনো রকমে জানালো, রান্না শেষ তো, অনেক রকমের আইটেম। সাদাফ ঈষৎ শয়তানি হেসে সরু চোখে তাকিয়ে বলল, তো তুমি তো আমাকে জিগাও নাই, আমি কি খাবো? অনামিকা চোখ পাকিয়ে শাসন করার ভঙ্গিমায় বলল, একদম পাকনামো করবে না। আমি রেঁধেছি, যা রেঁধেছি তাই খাবে। আগামীকাল বিরিয়ানি রাঁধবে। সাদাফ অনামিকার সিরিয়াস মুখের দিকে তাকিয়ে কেবলই মৃদু শব্দে জানালো, সংসারী বউয়ের কড়া শাসনে সাদাফ তোর নিপাত যাচ্ছে। অনামিকা সাদাফের বিড়বিড় আওয়াজে ফিলে তাকাতেই সাদাফ আওয়াজ করে হাসল। অনামিকা জানালো, গুজুর গুজুর ফুচুর ফুচুর করে লাভ নেই, আমি শুনেছি এই অনামিকার সংসারে অনামিকারই হম্বিতম্বি চলবে, অন্য কারো নয়, বুঝলে? সাদাফ বিজ্ঞ সুরে মাথা নেড়ে জানালো, জি অবশ্যই।